ইমরান হোসেন দুই ভাইয়ের প্রতি মুখ বেজার করে আছেন। প্যাডেলের শেষ সীমানায় দাঁড়িয়ে রফিক ও শফিক সরকারের ওপর অভিমান করে কথা বলছেন। এই জিনিস আগে হবে জানলে আমি আপনাদের সঙ্গ ধরতাম না। ইমরান হোসেনের কথায় মুখ কাচুমাচু করেন শফিক সরকার। ইমরান হোসেনের দিকে এগিয়ে এসে বলেন, শোনা ভাই, আমার মনে রাগ পুষে রাখিস না। শফিক সরকারের দিকে আঙ্গুল উঠিয়ে বললেন, এই বলদের জন্য আজ এই অবস্থা। একজন চেয়ারম্যান হয়ে কিভাবে ভুলভাল তথ্য দেয় চিন্তা কর একবার। বড় ভাইয়ের কথায় হতভম্ব হন শফিক সরকার। ভাই যে এভাবে পাল্টি মারবে কে জানত, আর তারই বা দোষ কি? বড় বাড়ির বাবু যে এমন করবে তা কি উনি জানতেন? এখন যত দোষ নন্দ ঘোষ। মনে মনে এসব ভেবে ভেঙচি কাটে শফিক সরকার। কিছু বলতে উদ্যত হলেই ঘাড়ে পুরুষালী হাতের স্পর্শে থেমে যান তিনি। ভাই, আপনার কাছে ধোঁয়া ওড়ানোর জন্য একটা সিগারেট হবে? পকেটে আধ খাওয়া বিড়ি পড়ে আছে। যদি মনে দয়া নিয়ে একটা সিগারেট দিতেন তাহলে অনেক উপকার হতো। বোঝেনি তো, শীতকালে ধোঁয়া না উড়ালে শরীর আর মন চাঙ্গা হয় না। সিয়ামের কণ্ঠের মতো কণ্ঠস্বর শুনে জমে যায় প্যাডেলের মধ্যে থাকা প্রবীণ পুরুষ শফিক সরকার। শফিক সরকারের থেকে কোনো উত্তর না পেয়ে সিয়াম আবারও বলে, কি ভাই, এমন খাম্বা হয়ে দাঁড়িয়ে আছেন কেন? থাকলে দেন, না থাকলে নাই। সিয়ামের কথা শুনে মনে মনে চটে যান শফিক সরকার। মনে মনে বলেন, এই রে, হাই রে, হতচ্ছাড়া বাপের কাছে সিগারেট চাইতে এসেছে। এই হারামজাদার আক্কেল হবে না কোনো দিন। বাপকে কেউ ভাই বলে? আমাকে ভাই ভাই বলে মুখের ফেনা তুলে ফেলছে। বিয়ের পর লাজ শরমের বালাই খেয়ে ফেলেছে। শফিক সরকার মুখ ফুটে আস্তে করে বললেন, আমার কাছে কোনো সিগারেট নেই, আমি সিগারেট খাই না। শফিক সরকারের কথা শুনে হাসে সিয়াম। শফিক সরকারের কাঁধে হাত রেখে বলে, আরে বাহ, কি কথা ভাই আপনার! সিগারেট খান না, কিন্তু ঠিকই নাচ পাগলা নাচ দেখতে চলে এসেছেন। সিয়ামের কথায় কান গরম হয়ে যায় শফিক সরকারের, কিন্তু দাঁতে দাঁত চেপে কথা হজম করেন। কিন্তু শেষের কথায় আর মুখ না খুলে থাকতে পারলেন না তিনি। ক্ষিপ্ত মেজাজ নিয়ে বললেন, হারামজাদা, বাপ হই আমি তোর, একটু তো চোখে লাজ রাখ। মাফলারের আড়ালে বাপের কণ্ঠ শুনে চমকে যায় সিয়াম। ভয়ে তুতলিয়ে জিজ্ঞেস করল, আব্বা, আপনি এখানে কেন? শফিক সরকার সিয়ামের এ কথায় দমে যান, কিন্তু সিয়ামকে বুঝতে না দিয়ে বললেন, এই একই প্রশ্ন তো আমারও। তুই এখানে কি করছিস বল? শফিক সরকারের কথায় হেসকি উঠে যায় সিয়ামের। কিছু বলতে উদ্যত হলেই সেখানে হন্তদন্ত হয়ে প্রবেশ ঘটে দুজনের মুখে কালো রঙের মাফলার পেঁচানো। বোঝার উপায় নেই মাফলারের আড়ালে কে জোয়ান, কেই বা বৃদ্ধ। সিয়াম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করিস? চল, আমরা বাড়ি ফিরেছি। তোরা নীরবের কথা এখানে এসছে। কেউ যদি জানে যে আমরা এখানে এসছি, তাহলে মান সম্মান কিচ্ছু থাকবে না। মাত্র বিয়ে করেছে, সবাই জানাজানি হলে শ্বশুর বাড়িতে মানিজ্য থাকবে না। মাত্র কি বাপ? বিয়ের কিন্তু 1 বছর হয়ে গেছে। কয়েকদিন পর নিজেই বাপ হবি তুই। চাচার কণ্ঠস্বর শুনে থমকে যায় নাফের। মুখ ফুটে উচ্চারণ করল, চাচা, আপনি? একই ভঙ্গিতে এই কথা বলে নীরব ও শফির। তাদের পায়ের নিচ থেকে যেন মাটি নাই হয়ে গেছে। শফিক সরকারের বদনখানিও দেখার মতো হয়েছে। এর মধ্যেই সেখানে 16 কলা পূর্ণ করতে উপস্থিত হন ইমরান হোসেন ও রফিক সরকার। কেননা তারা মানুষের ভিড়ে শফিক সরকারকে রেখে অন্য পাশে চলে গিয়েছিল। এখানে এসে এমন ঘটনার সম্মুখীন হয়ে তাদের দুজনের মাথায় হাত। নাফের সহ ইমরান হোসেন ও রফিক সরকারের মুখ হুতুম পেঁচার মতো হয়ে গেছে। নাচের আসরে শ্বশুর জামাইয়ের এমন বেইজ্জতি সবার মুখের কথা বন্ধ করে দিয়েছে। নাফের আর ইমরান হোসেনের অবস্থা যেন ছেড়ে দেওয়া কেঁদেবাছি হয়ে আছে তাদের। নীরব ও শরীফ চোখ বড় বড় করে মামাদের দিকে তাকিয়ে আছে। কেননা এমন অবস্থায় তাদের কি করণীয় তা মাথায় আসছে না এই মুহূর্তে। এক রক্তিম সূর্যোদয়ের আগমনে উজ্জ্বল নীল রঙা আকাশ লালিমায় ছেয়ে আছে। বাসুধায় সূর্যমামার কিরণ জানিয়ে দিচ্ছে আলোকিত দিনের আগমন। মাটিতে পড়ে থাকা শিউলি ফুলের সৌরভে মাতোয়ারা গ্রামীণ পরিবেশ, যার সৌরভে মমো করছে চারদিক। সেই মন মাতানো গন্ধের সঙ্গ দিতে উপস্থিত হয়েছে রাস্তার পাশে লাগানো খেজুর রসের মিষ্টি গন্ধ, যে মিষ্টি গন্ধ রস খাওয়ার লোভ জাগিয়ে দিয়েছে।
ঝুটিওয়ালা লাল মোরগের আওয়াজে বিরক্ত হচ্ছে ঘুমিয়ে থাকা মনিব। অজ্ঞতা সেই আওয়াজ সহ্য করে আলসে নামক শব্দটাকে শরীর থেকে ঝেড়ে ফেলে ঘুম থেকে উঠে পড়েছেন। গ্রামীণ পল্লীবধূরা খোয়ার ঘর থেকে হাঁস মুরগি ছেড়ে দিয়ে খাবার দিতে ব্যস্ত হয়ে পড়েছেন। কৃষানীরা উনুনে মাটির হাঁড়িতে ভাত হওয়ার বুদবুদ আওয়াজ করছে। রাখাল ভাই গরু মাঠে নেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে, কিন্তু হাতে সেই সুরেলা বাঁশিটি নিতে ভোলেনি। তরি, মিলি ও রেবা এখনও ঘুমিয়ে আছে। গতকাল রাতের দ্বিপ্রহরে ঘুমানোর জন্য তিনজনের চোখে এখনও নিদ্রাপড়ি বসে আছে। বাহিরে রেহেনা বেগম রান্না করার প্রস্তুতি নিচ্ছেন। আসমা বেগম পিঁড়ির ওপর বসে চাল বরফ বালতির মধ্যে চুবিয়ে রাখছেন। বউ, ইমরান আসলে কবা হরির গাছের খেজুরের রস যেন কিনে আনে। আজ সকালে সবাই মুড়ি দিয়ে খেজুরের রস খাবে, আর খানিক রস দিয়ে পিঠা বানাবো আমি। আসমা বেগমের কথায় মৃদু হাসেন রেহেনা বেগম। আম্মা, আপনি বলার আগে আপনার ছেলে ঘুম থেকে উঠেই হরিদাদার বাড়ি গেছেন। আজ তো আপাদের আসার কথা। আপনার ছেলে তো ফোন দিয়েছিল ভোরে। রেহেনা বেগমের কথায় আসমা বেগমের মুখ বদনে খুশির ঝলক ছড়িয়ে পড়ে। উৎফুল্ল হয়ে তিনি বললেন, কও কি বউ, আজ নুরিরা আসবে? পরক্ষণেই আসমা বেগমের উৎফুল্ল বদনখানি মলিনতায় ছেয়ে যায়। আফসোসের স্বরে বলতে থাকেন, আহারে মোর জামাই বাবাজিরে, কতদিন ধরে যে শীতের পিঠা খিলাইবার পারি না। কি যে এক চাকরি করে, সরকার বলে ছুটি দেয় না, বুঝি না বাপু। সরকারের কি শ্বশুর বাড়ির নাই নাকি? হ্যাঁ। শাশুড়ির কথায় মিটমিট করে হাসেন রেহেনা বেগম। মা, আজ ভাইজানও আসবেন। ছুটি পেয়েছে বেশ কয়েকদিনের। আপনার হাতের পিঠা খাওয়ার জন্য নাকি অনেক কষ্টে ছুটি নিয়েছেন ভাইজান। যে কয়েকদিন থাকবেন আপনি পিঠা পানের উপরেই রাখেন, যেন আপনার পিঠা খাওয়ানোর মনোবাসনা পূরণ হয়। ছেলের বউয়ের কথায় হাসেন আসমা বেগম। ঠাট্টার স্বরে বললেন, মোর জামাই মুখ এলাকায় খাওয়ামু নাকি না বউ? তোমার জামাইরেও খাওয়ামু না। জামাইরে কইও হাতে যেন পান, মিষ্টি আর একখানা বড় রুই সাথে করে আনে। আর সাথে আনবে দাদি শাশুড়ির জন্য মোটা পাড়ের তাঁতের শাড়ি। না হলে কিন্তু পিঠা টিঠা মিষ্টি পিঠা না দিয়ে মরিচ বেটে গিলামু। আপনার নাচ জামাইরে কীভাবে বরণ করবেন সেটা আপনাদের ব্যাপার আম্মা, আমি আপনাদের মধ্যে নাই। নানান খুনসুটি কথাবার্তা চলতে থাকে বাড়ির আঙ্গিনার মধ্যে। এর মধ্যে সেখানে উপস্থিত হন ময়না বিবি। লাঠি হাতে এগিয়ে এসে আসমা বেগমের পাশে বসেন। ওহ বুবু, তুমি উঠে গেছো? তোমার বাড়ির বউরা এখনো নাকে সরিষার তেল দিয়ে ঘুমায়। কত বেলা হয়েছে, সেরিগুলারে এখনো নিন্দ হয় না। আসমা বেগমের কথায় হাসলেন ময়না বিবি। তিনি জানেন আসমা বেগম মজা করে এমন বলছেন। প্রতিউত্তরে তিনি বললেন, থাক, বাপের বাড়ি আসছে, ঘুম পারুক। দেখ গিয়ে তিনজন মিলে সারা রাত গল্প গুজব করছে, এজন্য এখন পড়ে পড়ে ঘুম পাচ্ছে। আচ্ছা, নাফেররা আসেনি এখানে? না গো বুবু, ইমরান কইল ওরা চারজনই বাড়িতে ঘুমাইছে। সরকার বাড়িতে বাপ ছেলে একে অপরের থেকে গা বাঁচিয়ে চলছে। কেউ কারো সামনে পড়লে মাথা নিচু করে অন্যদিকে হাঁটছে। সকালবেলা এমন দৃশ্য দেখে ভ্রু কুচকায় সাবিনা আর রেখা বেগম। একে অপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে এদের আবার? গতকাল বাইরে থেকে ফেরার পর থেকেই এমন অদ্ভুত আচরণ করছে। তুই কিছু জানিস রেখা? না ভাবি, আমি তো কিছু বলতে পারছি না। গতকাল রাতে মিলির বাবার মুখটাও কেমন যেন দেখলাম। কোনো কথাও বলল না। কাজের কথা জিজ্ঞাসা করলে বলেছে এখন একটু শান্তিমতো ঘুমাতে দাও বলেই কাঁথা গায়ে ঘুমিয়ে পড়েছে। বলিস কি রে? আমিও তো কিছু জানি না। তোর ভাইজান তো কোনো কথা না বলেই ঘুমিয়ে পড়েছেন। বুঝি না বাপু, এদের কি সমস্যা হয়? বাবা হওয়ার সংবাদ বুঝি দুনিয়ার সব থেকে বড় শোক মিশ্রিত সংবাদ। বাবা হওয়ার গুড নিউজটা শুনে নাফরের মনে হাজারো রঙের প্রজাপতি উড়তে শুরু করেছে। ইস, এত আনন্দ লাগছে কেন এই মনে? এই তো খানিক আগে শরীফ কলেজে গিয়ে নাফেরকে দ্রুত বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করে। এজন্য একটা ক্লাস শেষ করেই দ্রুত বাড়ির পথে রওনা দিয়েছে নাফের। মাঝপথে শরীফকে কারণ জিজ্ঞেস করলেও কোনো উত্তর মেলেনি। অজানা আশঙ্কায় তখন নাফেরের মনের মাঝে কালো মেঘের ঘনঘটা শুরু হয়েছিল। তোরই গত রাত থেকে অসুস্থ,
তোর কিছু হয়ে যায়নি তো? না না, এসব কি আবল তাবল কথা বলছি আমি? আমার খেয়ারানি যে কিছু হতে পারে না। আল্লাহ সহায় হোক আমার একান্ত খেয়ারানির ওপর। তরির চিন্তায় নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে নাফেরের। বাড়ি ফিরে বসার ঘরে সবার চিন্তিত মুখশ্রী নাফেরকে ভেতর থেকে আরও অস্থির করে তুলছে। নিজের অস্থিরতা কমাতে নাফের সবাইকে উদ্দেশ্য করে বলল, মা, তোমরা সব এখানে বসে আছো কেন? তোরিকে তো দেখতে পাচ্ছি না। তোরে কোথায় রে মিলি? নাফেরের অবস্থা বুঝতে পেরে মুখ চেপে হাসছে সবাই। সাবিনা বেগম গম্ভীর মুখে বলেন, তরি ঘরে বিশ্রাম করছে নাফের। ভেতরে গিয়ে তরিকে জিজ্ঞাসা করো কি সমস্যা হচ্ছে ওর। আমাদের কাউকে বলছে না ওর সমস্যার কথা, নিশ্চয়ই তোমাকে বলবে। তোমার বাবা চাচা বাড়িতে নেই, এই জন্য তোমাকে ডাকা হয়েছে। মায়ের কথা শুনে নাফের দ্রুত ঘরে চলে যায়। এদিকে সবাই নাফেরের যাওয়ার দিকে তাকিয়ে হাহা করে হেসে উঠল। বড় মা কি অভিনয়টা করলে না মাইরি, একদম বাংলা সিনেমার রিনা খান। বলেই হেসে ওঠে মিলি। মিলির কথা শুনে চোখ রাঙ্গায় সাবিনা বেগম। শরীফ মিলির মাথায় চাটি মেরে বলল, মামিকে রিনা খান নয়, শাবানা বল, শাবানা। শরীফের কথায় মুখ বাঁকায় মিলি। ময়না বিবি ও আসমা বেগম তাদের ভাইয়ের বাড়ি বেড়াতে গেছেন। ইমরান হোসেন আনতে গেছেন ওনাদের। এই খুশির দিনে দুই মুরব্বীর আশীর্বাদ ছাড়া কেমন যেন লাগে। বিছানার ওপর আতশোয়া হয়ে শুয়ে আছে তরি। চোখ দুটোর নিচে গর্ত হয়ে আছে। দরজা খোলার আওয়াজ পেয়ে চোখ মেলে তাকিয়ে কাঙ্ক্ষিত পুরুষকে দেখে মৃদু হাসল তরি। বিছানায় আতশোয়া রমণীর পানে তাকিয়ে বুক মোচড় দিয়ে উঠল নাফেরের। একই অবস্থা হয়েছে তার খেয়ারানির। ধীরে ধীরে বিছানায় বসে তরির দিকে একধানে তাকিয়ে আছে। তরিকে বলল, আমি করিমকে আসতে বলেছি তরি, তুমি ওনার শরীরে জড়িয়ে নাও। নাফেরের কথায় ভুরু কুচকায় তরি, ইশারায় জানতে চায়, কোথায় যাবেন? তোমাকে নিয়ে সদর হাসপাতালে যাবো তরি। তরি দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে অশ্রুসিক্ত নয়নে মনে মনে বলল, তোমার এমন করুণ অবস্থা দেখে আমার বুক মোচড়ছে খেয়ারানি। নাফেরের দিকে তাকিয়ে মৃদু হাসল তরি। নাফেরের ডান হাত তরি নিজের পেটে রেখে চোখের ইশারায় কান পাততে বলল। তরির কথা শুনে আলতো ভর দিয়ে তরির পেটে মাথা রাখল নাফের। কিছু শুনতে পাচ্ছ বোকা মাস্টার? তরির কথায় প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো নাফের। হঠাৎই মস্তিষ্ক তার প্রশ্নের উত্তর পেয়ে মাথা সরিয়ে নেয়। আবেগে আপ্লুত হয়ে তরিকে জড়িয়ে ধরে বলল, এটা কি সত্যি খেয়ারানি? আমি বাবা হতে চলেছি। একটা ছোট্ট ছানা আমাকে বাবা বলে ডাকবে সারাক্ষণ। আমার প্রকৃতি বিলাসের সাথে আসতে চলেছে। আহা, এটা ভাবতেই কত সুখ। প্রজাপতি মনের মাঝে উড়ারি করছে। আমার আঙুলের ফাঁকে তার ছোট্ট ছোট আঙুল থাকবে, যাকে সাথে নিয়ে আমি পাখিটাকে কিচিমিচির ভরে প্রকৃতি বিলাস করব। আহা, এ কি আনন্দময় সুখে আমাকে রাঙলে তুমি খেয়ারানি। আমি বলছি এই সুখে আছে। মাস্টারমশাই তোমাকে একা রাঙায়নি তো। এই রঙে আমি তুমি দুজনেই দুজনকে রাঙিয়েছি। এই রঙের ছোটা দুই পরিবারের সবাইকে রাঙিয়ে দিয়েছে। আমি আপনার সন্তানের মা হতে চলেছি। আপনার ভালোবাসার অস্তিত্ব এখন আমার গর্ভে। আপনি বাবা হতে চলেছেন মাস্টারমশাই। এত সুখ সুখ কেন লাগছে আমার? কোকিলের কুহুতানে মুখরিত চারিপাশ। বসন্তের কোকিলরা কুহু কুহু সুর তুলে যেন সকল প্রেমিক হৃদয়ে নতুন কুড়ির মতো সদ্য প্রেমের ছন্দে মাতিয়ে তোলে। কোকিলের মন মাতানো সুরের সাথে পাল্লা দিয়ে সূর্যি মামা তার তেজ বাড়িয়ে চলেছে। সূর্যের তেজ যেন প্রকৃতিতে খরা হবার আগাম সংবাদ জানিয়ে দিচ্ছে। মন খারাপ করে দিঘির পাড়ে ইট সিমেন্টের তৈরি সিঁড়িতে বসে আছে রেবা। মাথার ওপরে সূর্যি মামার কঠিন রূপ নিয়ে অভিমানী রেবার কোনো হেলদোল নেই। তার বড্ড মন খারাপ। সে কথা কি সূর্যি মামা জানে? জানলে নিশ্চয়ই তার কঠোর রূপ একটু হলেও শীতলতা ছড়িয়ে দিত অভিমানিনীর ওপর। সবাই আছে, শুধু তার কাঙ্ক্ষিত মানুষটি পাশে নেই। এদিকে রেবার মনে প্রেম নামক কালসাপ যে প্রতিনিয়ত দংশন করে, সেই কথা কি জানে তার বোকা পুরুষ? এই তো দুদিন হলো কথা হয় না দুজনের। আমার কথা কি বোকা পুরুষের একটুও মনে পড়েনি? মনে পড়লে বুঝি একখান খবর না নিয়ে থাকতে পারতো। আমার কোনো মূল্য নাই তার কাছে, এজন্য খোঁজ নেওয়ার নাম গন্ধ নেই। সবই বুঝি আমি। এসব মনে মনে ভেবে দীর্ঘশ্বাস ফেলল রেবা। ভাবি, ও হলো ভাবি, তোর বুঝি মন খারাপ আমার বোকা ভাইয়ের জন্য? পেছন থেকে মিলির কণ্ঠস্বর শুনে চুপ থাকে রেবা।
কথা বলতে ইচ্ছে করছে না ওর। রেবার মন খারাপ বুঝতে পেরে মিলি সিঁড়ির অপর পাশে এসে বসল। হাতে ইটের টুকরো নিয়ে পানিতে ফেলে বলল, এমন গোমরা মুখ করে থাকলে কিন্তু তোরে একটা খুশির খবর দিব না। খুশির খবর শুনে মুখ উঁচিয়ে তাকায় রেবা, চোখের ইশারায় কারণ জানতে চায়। আগে একটুখানি হাস তো দেখি, তারপর খুশির কথা খানি কই। তোর চাঁদ বদন মুখে আমাবস্যা দেখলে ভালো লাগে না। মিলির কথায় মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে রেবার। নিজের বোনের মতো ননদ ও নিজের পরিবারের মতো শ্বশুরবাড়ি পেয়ে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করে রেবা। এই যে মন খারাপ হাওয়ার বেগে পালিয়ে গেছে বান্ধবী সম ননদের কথা শুনে, এই মেয়েটা মনে হয় তার মন খারাপের শত্রু। যখনই মন খারাপ থাকে তখনই এসে এক তুড়িতে মন খারাপ দূর করে দেয়। মেকি বিরক্ত সুরে রেবা বলল, কি বলবি বলতো মিলি? সেই থেকে চুপ করে মুসকে মুসকে হাসতেছিস, এখনো মুখ ফুটে কথাখানি বললি না। আরে এত অধৈর্য হলে চলে? সেই খাওয়ার পর থেকে এখানে এসে বসে আছিস, ওইদিকে বাড়িতে যে অঘটন ঘটে গেছে সেই খবর রাখিস? অঘটনের কথা শুনে বুক কেঁপে ওঠে রেবার। কিছু বলতে উদ্যত হলে মিলি হাত উঠিয়ে মানা করে দেয়। থাম, আমাকে বলতে দে ভাবি। সরকার বাড়ির বউ হয়ে তোর মন এত উদাসীন কেন ভাবি? রেবাকে মিছামিছি শাসনের সুরে কথাগুলো বলল মিলি। মিলি তুই পরে শাসন করিস, আগে বল তো কি হয়েছে। আমি বাড়ির ভিতরে যাই, তাহলেই জানতে পারবো। তোর থেকে শুনতে গেলে আর শোনা হবে না। রেবা উঠতে নিলেই মিলি খফ করে রেবার ওড়না টেনে ধরে, কাঁধে হাত রেখে বলল, সরকার বাড়িতে এক বোকা ছেলে এসেছে, আসার পর থেকে তোকে খুঁজেই চলেছে। সে বোকা ছেলে আমাদের কোনো কথা শুনছেই না, তার নাকি তোকেই লাগবে। মিলির কথা শুনে রেবার মনে শীতল হাওয়া ছুঁয়ে যায়। রেবার বুঝতে বাকি থাকে না কে সেই বোকা ছেলে। বিছানার ওপর বসে তেঁতুলের আচার খাচ্ছে তরি। খাচ্ছে বললে ভুল হবে, বরং বলা চলে চটকাচ্ছে। তেঁতুল মুখে নিয়ে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করে খাচ্ছে আর নাফেরকে বলছে, মাস্টার মশাই, এমন অমৃত তুমি খেয়ে দেখলে না? আহা, এমন অমৃত যে খেতে মানা করে সে তো আখ বনের সেই কান কাটা শিয়ালের মতো। নিজেকে শিয়ালের সাথে তুলনা করায় হক চকিয়ে যায় নাফের। তরির দিকে এগিয়ে গিয়ে মুখে দুষ্ট হাসি ফুটিয়ে বলল, আমাকে কান কাটা শিয়াল বললে? জানো তো এই শিয়ালই তোমার আচার খাওয়ার কারণ করেছে কেরানি। নাফেরের কথার মানে বুঝতে পেরে লজ্জায় নুয়ে পড়ে তরি। বিড়বিড় করে বলল, অশুভ মাস্টার। তরিকে আরেকটু জ্বালাতে নাফের বোকা চেহারা বানিয়ে বলল, এই তরি, সবে আমাকে তো অসভ্য ভাববে। নাফের এমন কথায় আকাশ থেকে পড়ে তরি। এমন কথার কারণ জানতে চাইলে নাফের বলল, বারে সবাই এখন জেনে যাবে আমিও তোমার সাথে দুষ্টামি করে রাতে, যার জন্য তুমি এখন সন্তান সম্ভবা। নাফেরের কথা শুনে চোখ বড় বড় করে তাকায় তরি, মুখ খিচিয়ে বলল, সাধে কি তোমার অশুভ মাস্টার বলি? এতই যখন সভ্য ছিলে তখন আমার থেকে দূরে থাকলেই পারতে। রাতের বেলা আমার সাথে অশুভ কাজ করবে আর সভ্য হবার ভান ধরবে? তরির নাকের পাটা রাগে লাল হয়ে গেছে। তরির মুখশ্রী দেখে নাফের মনে মনে ভাবল, থাক বাবা, বউকে রাগানো ঠিক হবে না এখন। তরিকে শান্ত করতে নাফের নিজের রুক্ষ ঠোঁটজোড়া তরির কোমল ঠোঁটের ভাঁজে আঁকড়ে ধরে বিছানায় শুইয়ে দেয় নাফের। মিনিট পাঁচেক পর তরিকে বিশ্রাম নিতে বলে হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে যায়। ওইদিকে নিজের বরাদ্দকৃত ঘরে অভিমানিনীর রাগ ভাঙাতে ব্যস্ত এক পাগলাটে প্রেমিক। নিজের বরাদ্দকৃত ঘরে কান ধরে রেবার সামনে দাঁড়িয়ে আছে শিয়াম। মুখখানি ফাটা বেলুনের মতো চুপসে আছে। সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে রেবা, চুপচাপ সিয়ামকে পর্যবেক্ষণ করছে। রেবার এমন তাকানো দেখে ভরকে যায় সিয়াম। কান থেকে হাত সরিয়ে দ্রুত রেবার কাছে এসে বুকে জড়িয়ে ধরে। আহ রেবা, আমার শান্তির নিজ, তোমাকে বুকে নিয়ে আমার শূন্য বুক পরিপূর্ণ হয়েছে। সিয়ামের মুখে এমন কথা শুনে চঞ্চলার হৃদয়ে শীতল অনুভূতি দোলা দেয় রেবার। ময়না বিবি ও আসমা বেগম এসেছে তরির সাথে দেখা করতে। দুই মুরব্বী নতুন সদস্যের আগমনের সংবাদে ভীষণ খুশি হয়েছেন। ওকিল তরি, কি এত তেঁতুল চটকাস? দাদির কথায় হাসল তরি। শুধু আচার খেতে মন চায় দাদি, অন্য কিছু খেলে গন্ধে বমি চলে আসে আমার। এখন এমন হবেই বুবু,
তুই এখন নতুন মা হবি, সাবধানে থাকতে হবে তোকে এখন। দাদি, আমি সাবধানেই থাকি, আর তোমরা সবাই তো আছোই আমার সাথে। আসমা বেগমের সাথে কথা বলতে বলতে আচার খেতে থাকে তরি। এদিকে আসমা বেগম ময়না বিবিকে কিছু ইশারা করতেই তা তরির দৃষ্টিগোচর হয়। বছর ঘুরতে না ঘুরতে নাতির ঘরে পুতি আইব, এমন ভাগ্য কয়জনা হয় বলতো আসমা? হ বুবু, তুমি মেলা ভাগ্যবান। আমি কি একা ভাগ্যবান, আর তুই কি রে? ও বুবু, তুমি খালি মরে খোঁজাও, ময়ও কি একবারও কিছু কইছি? আসমা বেগমের কথা শুনে হাসেন ময়না বিবি, ফিসফিস করে বললেন, এখন কামের কথা ক আসমা। দুজনেরই ফিসফিস আওয়াজ শুনে কৌতূহলী তরি বলল, তোমরা দুজন কি নিয়ে এত ফিসফিস করছো দাদি? তরির কথা শুনে হাসে দুই বৃদ্ধা মহিলা, মুখে মৃদু হাসি ফুটিয়ে বললেন, শোন বুবু, তোরে কিছু কথা কমু, এই কথা খেন দাদির উপদেশ বলতে পারিস। তরি কথা শোনার জন্য মাথা নেড়ে সম্মতি দেয়। শোন, পয়লা 3 মাস তোরা দুইজন অনেক সাবধানে থাকবি। আমি তো সাবধানেই থাকি দাদি, আর বাচ্চা তো আমার পেটে, তাহলে তোমার নাতি কেন সাবধানে থাকবে এটাই তো বুঝলাম না। তরির কথা শুনে মুখ চেপে হাসলেন আসমা বেগম। মরণ, শোনো সেরির কথা, 2 দিন পর মাও হবি, আর এখনো জানে না কিসের জন্য সাবধানে থাকবি। আরে সেরি, তোরা দুইজনে এই 3 মাস কম সম করে সাবধানে মেলামেশা করবি। আসমা বেগমের কথা বুঝতে পেরে লজ্জায় নাকের পাটা লাল হয়ে যায় তরির। শোন সেরি, এখন শরম পাওয়ানোর সময় নয়, এই 3 মাস গর্ভের জন্য ঝুঁকিপূর্ণ মাস, এই জন্য সাবধানে থাকবি। আর তোর মদ রেখে কইবি হ্যাঁও যেন নিজের দমায় রাখে। মরদ মানুষ না দামাইলে সেই মানুষে ঠিক রাখবো কেমনে? কি নিয়ে কথা হচ্ছে এই তিনজনে? ঘরের মধ্যে প্রবেশ করতে করতে কথা বলল মিলি। মিলির কথায় ফ্রন কাটে ময়না বিবি। আবি আত্মা সেরি, এসব শুই না কি করবি তুই? দাদির কথায় দাঁত কেলিয়ে হাসে মিলি, দুষ্ট হাসি দিয়ে বলল, তাহলে আমার বিয়া দিতেছ না কেন দাদি? মিলির কথায় হাসলেন ময়না বিবি। মিলিকে বললেন, তোর বিয়া দেওয়ার জন্য আমরা পাত্র খুঁজতেছি, মনের মতো নৌশা না পাইলে কি মায়া দেয়া যায়? দাদির কথায় হসট খায় মিলি। দাদি যে সত্যি কথা বলছে সে সম্পর্কে মনে কোনো দ্বিধা নেই, কিন্তু তার শখের পুরুষের কি হবে? মনের মধ্যে ভোতা চিন্তা উদয় হয় মিলির। অপূর্ণতা কি তবে তাদের প্রেমের উপসংহারে লিখিত ছিল? মিলিকে থম মেরে বসতে থেকে দেখে আসমা বেগম বললেন, বুবু মোরে না বাড়ি থুই আয়, তরির জন্য তেঁতুলের নাড়ু বানাইছি, কে রেখে নাড়ুগুলা নিয়ে আসিসনি। বলেই ঘর ছেড়ে বের হয়ে যান তিনি ও ময়না বিবি। তাদের পিছন পিছন মিলিও মুখ কালো করে ঘর থেকে বের হয়ে যায়। এদিকে তরি নিজেও ভাবনায় ব্যস্ত। গতকাল নাফের মিলির জন্য পাত্র দেখা সম্পর্কে বলেছিল, কিন্তু ততটা গুরুত্ব দেয়নি তরি। কিন্তু সত্যি যদি এমন হয় তাহলে তো দুজনের জীবন তছনছ হয়ে যাবে। সব থেকে বড় কথা, মিলির কি হবে? মেয়েটা যে একদম ভেঙে চড়ে তছনছ হয়ে যাবে। আসন্ন বিপদের আভাস পেয়ে দরদর করে ঘামতে থাকে তরি। একে তো তার শরীর জন্য চিন্তা, তার ওপর আবার চৈত্র মাসের খাটা ফ্লানো গরমে তরির গা গুলিয়ে উঠছে। কন্ট্রোল করতে না পেরে মুখ চেপে দৌড়ে বাথরুমে গিয়ে গড়গড় করে বমি করে দেয়। বমি করতে করতে ক্লান্ত তরি, এজন্য বাথরুমের মেঝেতেই বসে পড়েছে। পেটে যন্ত্রণাও হচ্ছে, মনে হচ্ছে যেন নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যাচ্ছে। ব্যথা সহ্য করতে না পেরে জোরে মা বলে ডেকে ওঠে তরি। মা গো মা! রেবা ঘর থেকে তরির আওয়াজ পেয়ে দ্রুত সিয়ামকে ছেড়ে বাহিরে আসে। পাশাপাশি ঘর হওয়ায় জন্য তরির চিৎকার কানে এসে লেগেছে। তরিকে বাথরুমে পেট চেপে থাকতে দেখে রেবার বুকের ভেতর ধক করে ওঠে। দ্রুত তরিকে উঠিয়ে ঘরে নিয়ে আসলো। বড় আম্মা, তরি যে ডাকছে, তোমরা কেউ শুনোনি? রান্নাঘরে কাজ করতে ব্যস্ত দুই যা সিয়ামের কথায় হাত থেকে ডালা মাটিতে রেখে বলল, কখন ডাকলো বাপ? কেউ তো শুনিনি আমরা। এই তো এখনই তরি জোরে ডাক ছাড়ছে, রেবা তো দৌড়ে ঘরে গেল। সিয়ামের কথা শুনে দৌড়ে তরির ঘরে যান সাবিনা বেগম। ঘরে ঢুকেই তরির জামার পেছন অংশ দেখে তার মাথা ঘোরার উপক্রম। এ কি সর্বনাশ হলো তাদের! কি জবাব দেবেন তিনি নাফেরকে? ও আল্লাহ গো, এ কি সর্বনাশ হলো আমার আল্লাহ!
নাফেরকে এখন কি জবাব দিব আমি? ইমরান ভাই আর রেহানকেই বা কি বলবো আমি? সাবিনা বেগমকে হঠাৎ আহাজারিতে থতমত খায় রেবা ও তরি। তরির শরীর দুর্বলতার জন্য ভেঙে আসছে। সাবিনা বেগমের সাথে যে কথা বলবে সেটা বলতে পারছে না সে। বড় আম্মা, আপনি কান্না করবেন না, ভাবির কিছুই হয়নি। বলিস কি মা? ওই যে বিছানায় রক্ত লেগে আছে। বড় আম্মা, ওইটা রক্ত না, ভাবির জামার লাল রং উঠে এমন রক্তের মতো মনে হচ্ছে দেখতে। ভাবি ঠিক আছে। রেবার কথায় বুক থেকে পাথর নেমে যায় সাবিনা বেগমের। তরির মাথার কাছে এসে চুলে হাত বুলিয়ে দেন তিনি। তরি মা, তোর কি বেশি খারাপ লাগছে? তরি চোখ বন্ধ করে দুর্বল কণ্ঠে বলল, মাথা ব্যথা করছে অনেক, মনে হচ্ছে যেন মাথা ছিঁড়ে যাচ্ছে, তলপেটে নিচেও হালকা চিনচিনে ব্যথা হচ্ছে। তরির কথায় দীর্ঘশ্বাস ফেলেন সাবিনা বেগম, সান্ত্বনা দিয়ে বললেন, বাহিরে আজ কাঠফাটা রোদ উঠেছে, তার উপর আবার প্রথম পোয়াতে তুই, এই জন্য এমন হচ্ছে মা। রেবা, তুই গিয়ে নারিকেলের তেলটা নিয়ে আয় তো মা, তরির মাথায় একটু তেল মালিশ করে দিই, ভালো লাগবে ওর। দরজা বন্ধ করে বিছানার ওপর বসে আছে মিলি। মাথার মধ্যে নানা ভোতা চিন্তা ভাবনায় উদয় হচ্ছে। ঘরে আসার আগে মায়ের মুখ থেকে শুনেছে আজ বাদে কাল লোক আসবে তাকে দেখতে। ঢাকায় মিরপুরে বাসের ধাক্কায় ভ্যান থেকে মুখ থুবড়ে পিচঢালার রাস্তায় পড়ে গেছে শরীফ। পিচঢালার রাস্তায় ছিটকে পড়ায় মাথা ফেটে গিয়ে প্রচণ্ড জোরে মাথায় আঘাত পেয়েছে শরীফ। নাক মুখ ফেটে তরল রক্ত গড়িয়ে পড়ছে। শরীফের তাজা রক্তে রাস্তা ভিজে যাচ্ছে। শ্বাসটা নিভু নিভু ভাবে চলছে এখনও। দু চোখ বেয়ে উষ্ণ নোনা জল গড়িয়ে পড়ছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষজন দ্রুত শরীফকে পাশের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। 4-5 জন লোক বাস ড্রাইভারের কাছে জবাবদিহিতার জন্য এগিয়ে যায়। চতুর বাস ড্রাইভার নিজের পকেট থেকে কিছু টাকা বের করে লোকদের হাতে গুঁজে দিলে তারা তাকে ছেড়ে দেয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত সেই জায়গা ত্যাগ করেন বাস ড্রাইভার। ইট পাথরের শহরে কত রঙের মানুষের বাস। কেউ বিপদে এগিয়ে আসে তো কেউ বিপদ দেখলে সুবিধা খোঁজে। সবার যাওয়ার পর শরীফের অধীনে থাকা নকিয়া মোবাইলটা ক্ষত বিক্ষত হয়ে রাস্তার এক কোণে অবহেলায় পড়ে রইল। মোবাইলটা ভাঙ্গা দেখে কেউ সেদিকে ফিরেও তাকালো না। এদিকে মিলি বালিশের নিচে থেকে ফোন বের করে কাঙ্ক্ষিত নম্বরে কল করল। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ফোনের এপাশে মেয়েলি স্বরে এমন কথা শুনে রাগে দুঃখে চোখে অশ্রু এসে ভিড় জমে মিলির। মুখে ওড়না চেপে ধরে ডুকরে কেঁদে উঠল মিলি। হুট করে প্রেমিকার হৃদয়ে বিপদের আভাস পেয়ে কাঁপন দিয়ে ওঠে। অসময়ে বাহিরের কাকের কাকা আওয়াজ মিলির মনে বয়ে চলা ঝড় অশান্ত রূপ ধারণ করে। বিপদের আগাম আভাস জানিয়ে দিচ্ছে। দাদিদের ভাষ্যমতে অসময়ে কাকের আওয়াজ পরিচিত মানুষের বিপদের বার্তা বহন করে। এসব কুসংস্কার অবিশ্বাস করলেও এখন মনের মাঝে বয়ে চলা ঝড় মিলিকে ক্ষণে ক্ষণে অশান্ত করে তুলছে। মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে মিলি, শরীফ যেন সুস্থ থাকে। বেচারি জানতেও পারল না শরীফ এখন জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছে। মনের সাথে যুদ্ধে হেরে কাঁদতে কাঁদতে বাথরুমে অজু করতে চলে যায় মিলি। অজু শেষ হলে গামছা দিয়ে মুখ মুছে যায় নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। একমাত্র নামাজ তার মনে চলা অশান্তি কমাতে পারে। এজন্য আল্লাহর কাছে শান্তি ও বিপদ থেকে রক্ষা পেতে দোয়া করতে থাকলো মিলি। ভাইজান, মকবুল চেয়ারম্যান তার বড় ছেলে মারুফের জন্য মিলির হাত চাইতে এসেছেন। ছোট ভাই শরীফের কথায় খুব একটা অবাক হয় না রফিক সরকার। মেয়ে বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। সেইখানে গ্রাম হলে তো আর কথাই নেই। চারদিক থেকে নানা গুঞ্জন কানে আসে। মুখের ওপর সরাসরি না বললেও পাড়া প্রতিবেশীদের কানাঘুষা চোখে পড়ে ওনার। সবার মুখেই এক কথা, এমন দামড়ি মেয়ের আর কতকাল ঘরে রাখবো? পড়াশোনার নাম কইরা লাউয়ের বস বানাই রাখতেছে, দেখা গেল এই মেয়ে ঘরেই পচে মরবো। এমন আরও বহু কটু কথা কানে আসে তাদের। তখন দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো কিছু বলার মুখ থাকে না। কজনের মুখ আটকাবেন তারা। এজন্য হয়তোবা না চাইতেও মেয়ের পরের ঘরের সুখ খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন ওনারা। নামাজ শেষ করে চুপচাপ বিছানায় বসে আছে মিলি। মন যেন বারবার আনচান করে উঠছে তার। কি যেন একটা অনিশ্চিত ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে।
মিরপুর 10 নম্বর বিল্ডিংয়ের 4র্থ তলায় আহাজারি করে কাঁদছেন এক অসহায় মা। অচেনা নম্বর থেকে একটু আগেই ছেলের অনিশ্চিত জীবনের খবর এসেছে। মা হয়ে সন্তানের এরূপ দুর্দশার খবর কানে যেতেই পৃথিবী কেঁপে ওঠে ওনার। ইয়া আল্লাহ, আমার সোনা মানিকরে আমার কাচলে ফিরিয়ে দাও। আল্লাহ, তুমি আমার বুকের ধন আমার বুকে ফিরিয়ে দাও গো মাবুদ। মায়ের আহাজারিতে যেন খোদার আরশও কেঁপে উঠছে। কি হবে পরবর্তী? সেই ফল কি আদতেও ভালো হবে? রিমি সিমি স্কুল থেকে এসে দরজার কাছে দাঁড়াতেই মায়ের আহাজারি শুনতেই দ্রুত কলিং বেল চাপতে থাকে তারা দুজন। কান্নারত অবস্থায় কলিং বেলের শব্দে বসা থেকে উঠে দাঁড়িয়ে দরজা খুলে দেন মরিয়ম জাহান। দুই মেয়ে মায়ের বিধ্বস্ত চেহারা দেখে চমকে ওঠে। অজানা ভয়ে বুক কেঁপে ওঠে তাদের। নিশ্চয়ই নানির কিছু হয়েছে, এই জন্য আম্মু এমন করে কান্না করছে। দুই বোনের মনের সন্দেহকে ভুল প্রমাণ করে মরিয়ম জাহান বলেন, আমার বাজান রে আমার কোলে ফিরিয়ে দে মা, তোরা আমার মানিক রে আমার শূন্য কোলে ফিরিয়ে দে। মায়ের মুখ থেকে এমন কথা শুনে রিমি ও সিমির শরীর কাঁপুনি দিয়ে উঠল। কোনো মতে বলল, কি হয়েছে ভাইয়া? আমার বাজান অ্যাক্সিডেন্ট করছে রে, আমার বাজান নাকি মৃত্যুর দুয়ারে। এমন কথা শুনে ডুকরে কেঁদে ওঠে মেঝেতে বসে পড়ে শরীফের দুই বোন। রিমি কান্নারত অবস্থায় বলল, আব্বু কি জানি খবর? মরিয়ম জাহান মাথা নেড়ে না বললেন। রিমি মায়ের হাত থেকে মোবাইল নিয়ে কাঙ্ক্ষিত নম্বরে কল দিয়ে কান্নারত অবস্থায় বলল, আব্বু ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে আমাদের। ফোনের ওপাশে কি বলল তা বুঝতে পারল না রিমি। সিমি গড়াগড়ি করে ভাইয়ের জন্য কাঁদছে। আল্লাহ গো, আমাকে নিয়ে আমার ভাইকে সুস্থ করে দাও। মেয়ের কথা শুনে আরও ডুকরে কাঁদতে থাকেন মরিয়ম জাহান। এমন আরও করুণ আহাজারিতে কেঁপে কেঁপে উঠছে ফ্ল্যাটের চারিপাশ। নাফের আজ বাড়িতে নেই, কলেজের কাজে শহরে গেছে। অকারণেই আজ বড্ড অস্থির লাগছে তার। শরীর গরমে ঘেমে একাকার অবস্থা। অনেক তৃষ্ণাও লেগেছে। রাস্তার পাশ থেকে একটি পানির বোতল কিনে ঢকঢক করে পান করতে থাকে নাফের। পানি খেতেই পকেটে থাকা মোবাইল ভাইব্রেটে আওয়াজ করতে থাকে। নাফের মনে মনে বলল, ওহো, সে ঘন্টা দুয়েক আগে মোবাইল সাইলেন্ট করেছিলাম, মোবাইল অ্যাক্টিভ করতে তো ভুলেই গিয়েছিলাম। এক হাতে বোতল ধরে অন্য হাতে ফোন রিসিভ করতেই ফোনের অপাশে মেয়েলি কান্নার সুর ভেসে আসে। প্রথমেই তরির জন্য খারাপ কিছুর আশঙ্কা বুঝতে পেরে গলা শুকিয়ে যায় নাফেরের। মনে মনে একটাই প্রার্থনা করে যেন তরি ঠিক থাকে। কান থেকে মোবাইল সরিয়ে চোখের সামনে নামটা দেখে নিয়ে স্বস্তির শ্বাস ফেলল নাফের। তড়িঘড়ি করে বলল, কি হচ্ছে ফুপু? ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে। ডাক্তার এখনো কিছু বলছে না। আম্মু বাবুকে আমরা সামলাতে পারছি না ভাইয়া। ফোনের এপাশ হতে রিমির কণ্ঠে এমন খারাপ খবর শুনে পানির বোতল হাত থেকে পড়ে যায় নাফেরের। ইয়া আল্লাহ, একে খবর শোনো না তুমি। হ্যালো রিমি, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো। নাফেরের কলিজা শুকিয়ে গেছে। প্রাণপ্রিয় ভাইয়ের এমন দুঃসংবাদ শক্ত নাফেরকে ভেতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। জানা অজানা ভয়ে মাথা বেয়ে দরদর করে ঘাম এসে জমা হলো চিবুকে। এক মুহূর্ত বিলম্ব না করে দৌড়ে সিএনজি স্ট্যান্ডে গিয়ে সিএনজি রিজার্ভ করে বাড়ির পথে রওনা দেয় নাফের। কেটে গেছে 3.5 বছর। সময়ের চাকায় পেরিয়ে গেছে অনেকগুলো দিন, বছর, মাস। সময় পরিবর্তন হয়, কারো জন্য কারো জীবন থেমে থাকে না। আবারও এক হাড় কাঁপানো শীতের সকালে নরম রোদের উষ্ণতায় মেতেছে সরকার বাড়ি। বাড়ির সকল সদস্যের আগমনে আনন্দময় পরিবেশ চেয়ে গেছে। সবার রুক্ষ মুখ জুড়ে এক চিলতে হাসি খেলা করছে। বাড়ির পুরুষ সদস্যগণ বাহিরে রোদের মধ্যে শীতল পাটি বিছিয়ে ময়না বিবির সাথে বসে আছেন। ময়না বিবির কোলে মিলির ছোট্ট ছেলে মিহির বসে আছেন। চোখ গোল গোল করে সবার মুখের দিকে তাকিয়ে আছে মিহির। দেখতে একদম রসগোল্লার মতো লাগছে। নাফেরের কোলে ছোট্ট তিহ, তরি ও নাফেরের মেয়ে তিহ ছোট্ট ছোট্ট দাঁতে কুটুর কুটুর আওয়াজ করে চিতই পিঠা খাচ্ছে। মাঝে মাঝে রোশনির দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। রেবা ও সিয়ামের মেয়ে রোশনি বাবার কোলে চুপচাপ বসে আছে। এত মানুষ দেখে হয়তো অবাক হয়ে আছে। বোনের হাসি দেখে নিজেও হাসে।
ছোট তিহু ফোকলা দাঁত বের করে হেসে হেসে পিঠা খাচ্ছে। মাঝে মাঝে নাফেরের মুখে দিলে নাফের মৃদু হেসে নিজেও একটু খেয়ে পুনরায় মেয়েকে খাওয়াচ্ছে। নাতনির বুদ্ধি দেখে হাসেন রফিক সরকার, মজা করে বললেন, দাদু ভাই, শুধু বাপ বেটি একা একা খাচ্ছ, এদিকে দাদা ভাইকে চোখে পড়ছে না? দাদার কথায় ফোকলা দাঁতে হাসল তিহু। নাফরের কোল থেকে নেমে রফিক সরকারের কোলে বসে পিটার একটুখানি অংশ ছোট হাতে নিয়ে রফিক সরকারের মুখে ধরে। নাতনির এমন করায় হাসলেন তিনি। ওরে আমার দাদু তো অনেক বড় হয়ে গেছে, কি সুন্দর এই বুড়োকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ দেখছো, আমার যত্ন নেওয়ার মানুষ এসে গেছে। ছেলের কথায় হাসলেন ময়না বিবি। এই সুখ দেখার জন্যই হয়তো আল্লাহ এই পর্যন্ত হায়াত রেখেছিলেন, কিন্তু এই সুখের মাঝেও মনের মধ্যে চাপা কষ্ট অনুভব করেন তিনি। তার ছোট্ট নাতিটা আজ সবার মাঝে নেই, থাকলে হয়তো এই জায়গাতে নিজের মতো মাতিয়ে রাখত আজ। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলেন তিনি। সবাই নিজেদের স্বাভাবিক দেখাতে ব্যস্ত, কিন্তু সবার সাথে স্বাভাবিক থাকলেও মনে মনে একই দহনে দগ্ধ সবাই। এই দগ্ধ নিজেদের একান্ত, হয়তো কেউ কারো মনের খবর বুঝতে পারে না বা জেনেও বুঝতে চায় না। উনুনের ওপর বসানো হাঁড়িতে ভাপা পিঠার ধোঁয়া উঠছে, অন্য পাশে দুধ ফুলির জন্য দুধ জাল দেওয়া হচ্ছে। বাড়ির মেয়ে যে বাড়ি ফিরে এসেছে দীর্ঘ 3 বছর পর, আবারও সরকার বাড়িতে আনন্দ উৎসব লেগেছে। যে আনন্দে আত্মহারা বাড়ির প্রতিটি সদস্য। মরিয়ম জাহান টুলের ওপর বসে আছেন, সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন, সবার সামনে নিজেকে স্বাভাবিকভাবে প্রকাশ করেন, কিন্তু মনের মাঝে আমৃত্যু রয়ে যাবে এক সন্তানহারা নারীর দীর্ঘশ্বাস, এক সন্তানহারা মায়ের হাহাকার। 1 বছর আগে রিমি আর নীরবের পারিবারিকভাবে বিয়ে হয়ে যায়। এখন তারা দুজনে সুখেই সংসার করছে। সবার আনন্দ উৎসবের মাঝেও উত্তরের ঘরে ঘরকুনো হয়ে বসে আছে এক উদাসীনী রমণী। চোখের নিচে গর্ত ও মলিনতায় ঢেকে আছে তার সৌন্দর্য। শান্ত নদীর মতো স্থির হয়ে আছে 2 চোখ। জানালা দিয়ে পুকুর পাড়ের সেই মোটা মালতী আম গাছের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সে একা একা বলতে থাকে, কেমন আছেন শরীফ ভাই? নিশ্চয়ই আমারই ছাড়া ভালোই আছেন। ভালো থাকার জন্যই তো আমাকে মাঝ নদীতে একা ফেলে চলে গেলেন। কেমনি এটা করতে পারলেন শরীফ ভাই? দুনিয়ার সব কিছু থেকে মুক্তি নিয়ে একেবারে চলে গেলেন, কিন্তু আমাকে একা রেখে চলে গেলেন অন্ধকারের বেড়া জালে। আপনি তো আমাকে ওয়াদা করেছিলেন ঢাকায় গিয়ে এবার চাকরিটা হলে আমাকে লাল টুকটুকে বউ করে ঘরে তুলবেন, আপনার লাল শাড়িতে দেখে নিজের তৃষ্ণার্ত পরাণ জুড়াবেন। কিভাবে সেই ওয়াদা ভঙ্গ করে চলে গেলেন আপনি? জানেন শরীফ ভাই, আপনি আমার সুখ চেয়েছিলেন, আল্লাহ আমায় সুখের চাদরে মুড়িয়ে রেখেছেন। স্বামী সন্তান নিয়ে এখন মিলি সুখেই আছে, কিন্তু মাঝে মাঝে বিষাক্ত অতীতের সেই স্মৃতিগুলো বড্ড পোড়ায়। জানেন, আপনার মৃত্যুর 3 মাস পরে সবাই আমাকে নতুন করে জীবনের সাথে জুড়ে দিয়েছে। জানেন তো, সবার মনে ভয় ছিল আমি যদি উল্টো পাল্টা কিছু করে বসি তখন কি হবে। তারা সবাই আমার সুখ চেয়েছিল, এখন আমি সুখী, কিন্তু তারা আমাকে একটুও বোঝেনি। যে সুখ পাখি তার মেয়ের মনে বাস করেছিল, সেই সুখ পাখি তো তাদের মেয়েকে ফাঁকি দিয়ে অনেক দূরে চলে গেছে। আপনাকে আর মনে করতে চাই না শরীফ ভাই, আপনাকে ছাড়া মিলি সুখেই আছে। মিলিকে সুখে থাকতে হবে। একটা স্বার্থপরের জন্য আমি চোখের পানি কেন ফেলবো? মিলি এখন ভালো থাকতে শিখে গেছে। ওইলো সই যাবি কই? রামকৃষ্ণের বাড়ি, ব্যাগ ভর্তি আলু আনিস, ভাজবো চিড়ে মুড়ি। ঘরের মধ্যে অতীব চেনা কণ্ঠ পেয়েও নীরবতা পালন করলো মিলি। তরি মিলির নীরবতায় মনে মনে অনেক কষ্ট পায়, নিজেকে সামলে বলল, কি হলো সই, কথা বলবি না আমার সাথে? মিলি মলিন হেসে বলল, কেমন আছেন ভাবি? ইস, কত নিষ্ঠুর সেই সম্বোধন, যেন দূরের কাউকে এমন সম্বোধন করে ডাকছে। কাঁদছেন কেন ভাবি? আপনাকে কি এই বাড়ির কেউ কষ্ট দিয়েছে? আবারও সেই আপনি সম্বোধন। তরি নিজেকে সামলে এগিয়ে যায় মিলির কাছে। কিছুক্ষণ চুপ থেকে তরি বলে ওঠে, আমি বোধহয় আমার সখীকে হারিয়ে ফেলেছি, তাই না? তো নীরবতাটা খুব বেশি ব্যথা দেয় মিলি। তোকে এত
কাছে দেখেও, এত কাছাকাছি এসেও আবারও অচেনা হয়ে যাওয়া বড্ড পোড়া সই। কাছে থেকেও আবার হারিয়ে গেলি কেন, বলতে পারিস? মিলি মুখ তুলে তাকালো না। জানালার বাইরে মালদি গাছের পাতা বাতাসের তালে তালে দোল খাচ্ছে। পাতাগুলোর ফাঁকে রোদের রেখা ঝিকিমিকি করছে। তা দেখে ম্লান হাসে মিলি। করুণ সুরে তরিকে বলল, হারিয়ে গেলে খুঁজে পেতে নেই তরি। দূরে থাকাটাই বোধহয় সবার জন্য ভালো। বলতে বলতেই চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মিলির। তরি কাঁপা কাঁপা গলায় বলল, তুই কি এখনো ওনার জন্য কাঁদিস সই? মিলির ঠোঁটে তখন তাচ্ছিল্যর হাসি, কিন্তু মুখ ফুটে কিছুই বলল না। জবাবহীনতা যেন সব কথার জবাব হয়ে রইল। মিলির কোনো উত্তর না পেয়ে ঘর থেকে বের হয়ে যায় তরি। বাহিরে দাঁড়িয়ে আছে এক গম্ভীর মানব। আগের সেই প্রাণবন্ত নাফের এখন অনেকটাই গম্ভীর হয়ে গেছে। মিলি ও তরির কথোপকথন বাইরে থেকে সব শুনেছে। মিলির কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল নাফের। নাফেরকে বাহিরে দাঁড়াতে দেখে থেমে যায় তরি। মলিন কণ্ঠে জিজ্ঞেস করল, বাইরে থেকে সব শুনেছেন বুঝি মাস্টারমশাই? নাফেরের কথার কোনো প্রত্যুত্তর করল না। ছোট্ট মেয়েকে কোলে নিয়ে ঘরে প্রবেশ করল। স্বামীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে তরি। মিলি চোখ বন্ধ করে বিছানার ওপর বসে আছে। ভাই তোর কাছে অনেক অপরাধী, তাই না মিলি? নাফরের কণ্ঠ শুনে চোখ মেলে তাকায় মিলি। অভিমানে মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। ঠোঁট ভেঙে কান্না আসছে যে। নাফের এগিয়ে যায় মিলির কাছে। তিহুকে বিছানার ওপর বসিয়ে মিলির মাথায় পরম স্নেহে হাত রেখে বলল, ছোট বোনের সুখ দেখতে চাও বুঝে অপরাধ, তাই না মিলি? তুই শুধু নিজের টুকু দেখলি, আমাদেরকে দেখলি না। নিজের কলিশের টুকরো ছোট ভাইটা যখন আমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখন যে আমার মনে কি চলছিল তা কাউকে বোঝাতে পারবো না। হাসপাতালে গিয়ে যখন দেখি ভাইটা আমার সাদা কাপড় আবৃত, মাথায় সম্পূর্ণ ব্যান্ডেজ মুড়িয়ে রেখেছে, চোখে মুখে সেলাই, কি বিভৎস লাগছিল দেখতে। নিথর দেহটা দেখে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম। বুকের মধ্যে বিষপোকা কামড়ে ধরেছিল। ফুবি বাইরে বসে আচারি করছে। রিমি, সিমি, ফুবার সে চেহারা দেখলে এখনো বুক কেঁপে ওঠে জানিস। নীলাপু হাসপাতালে এসেছিল বিধ্বস্ত হয়ে, কাঁদতে কাঁদতে চোখের নিচে পানি শুকিয়ে গেছে, চোখ লাল টকটকে। শরীফের কথা শোনার পর থেকে কাউকে নিজের কাছে ঘেঁচতে দেয়নি। ছোট মেয়েটাকেও নাকি নিজের কাছে রাখেনি। দরজা বন্ধ করে ডুকরে কেঁদেছে সারা রাত। হাসপাতালে এসে শরীফের এমন অবস্থা দেখে এর মধ্যে যে নার্স এসে বললেন, রোগী রেসপন্স করছেন, ভাইকে খুঁজছেন। আমি জানি শরীফ আমাকে খুঁজছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে গেলাম শরীফের কাছে। জানিস, আমাকে থেকে প্রথমে শরীফ এসে বলল, এসেছো ভাইয়া, আমি জানতাম তুমি আসবে। তোমার শরীরের কিছু হলে তুমি না এসে থাকতেই পারবে না। তারপর ইশারা আমাকে কাছে বসতে বলল। আমি পাথরের মতো বসে যাই ওর বেডের এক পাশে। ভাইয়া, তোমাকে বলেছিলাম না আমার একটা সুখ পাখি আছে, সেই সুখ পাখি মিলি, যাকে আমি টুকটুকে বউ করব বলে ওয়াদা করেছিলাম, কিন্তু সেই ওয়াদা আমি রাখতে পারবো না। তুমি আমাকে ওয়াদা করো আমার মিলি যেন সর্বসুখ পায়, ওকে একটা সুখী জীবন উপহার দিও। তুমি আমার পরিবারকে দেখে রেখো প্লিজ। তুমি ছাড়া আর কাউকে আমি ভরসা করি না ভাইয়া। শরীফের কথায় হৃদয় দুমড়ে মুচড়ে যাচ্ছে নাফেরের। নিজেকে সামলে বলল, এসব কথা কেন বলছিস ভাই? তুই সুস্থ হলে আমি নিচে দাঁড়িয়ে তোদের বিয়ে দেব। এসে বলিস না প্লিজ। ডাক্তার বলেছেন তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। নাফরের মিথ্যা সান্ত্বনার বাণী শুনে হাসল শরীফ। নাফরের হাত ধরে বলল, আমি হারিয়ে গেলেও তোমাকে ভুলবো না ভাইয়া। তোমার ছোট্ট শরীফ হয়ে আজীবন তোমার বুকে রয়ে যাব। বলে ঘুমানো দিয়ে চির ঘুমের দেশে পাড়ি যাবো আমার ছোট্ট শরীফ। জানিস মিলে, ও আমাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। আমার কলিজার অর্ধেক নিজের সাথে নিয়ে গেছে। আমি তোদের মতো চাইলেও গাঁথতে পারি না। জানিস শরীফের, তুই প্রথম আমাকে বাবুর অনুভূতির জন্ম দিয়েছিলে। তোদের দুজনকে দেখে ভাই হয়ে বাবুর মতো অনুভূতি হয়েছিল মনের মধ্যে। এই দুই হাতে তোদের দুটোকে মানুষ করেছে আমি, সন্তানের মতো দু হাতে আগলে রেখেছে। কিন্তু সেই সন্তান যখন ফাঁকি দিয়ে বহু দূরে চলেছে, তখন কে যে কষ্ট হয় তা আমি কাউকে কখনো বোঝাতে পারবো না। শরীফের মৃত্যুর পর তোর করে পাগলামিতে সবাই তো ইশারা হয়ে গিয়েছিল। সবার মনে তোকে হারানোর ভয় ঢুকে গিয়েছিল। তোর মনে আছে রাতের আধারে পুকুরের আম গাছে দড়ি বেঁধেছিলে গলায় দড়ি দিবি বলে? আল্লাহ সহায় ছিল বলে সেদিন বেঁচে গিয়েছিলে। তখন আমি তোকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভয় হয়েছিল যে আমার সন্তান সমতুল্য ছোট বোনকে বুঝে হারিয়ে ফেলবো। আমার আরেক কলেজের টুকরো বুঝে ভাইকে ছেড়ে চলে যাবে।
তাছাড়া আরেকজনকে কথা দিয়েছিলাম তার সুখ পাখিকে সর্বসুখ দেওয়ার ব্যবস্থা করব। বড় ভাইয়ের কথায় কাঁদছে আঁচড়ে মিলি। ভাইকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত মিলি। এবার বুঝি অভিমানের পাল্লা দূর হবে। ভাই বোনের কথার মাঝে ছোট্ট তিহু যে কোনো ফাঁকে বেরিয়ে গেছে, কেউ দেখেনি। তিহু ঘরে গিয়ে দেখে তরি বিছানার ওপর বসে আছে। মা, তোমার কি মন খারাপ? মেয়ের কথায় মলিন হাসলো তরি। তিহুকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিয়ে বলল, না তো শোনা, কেন মনে হলো আমার মন খারাপ? তুমি টুপ করে আতো তো, তাই তিহুকে কোলে নিচ্ছ না? মেয়ের কথায় হাসলো তরি। এই মেয়েটা এত পাকনা পাকনা কথা বলে, শুনলেই প্রাণ জুড়িয়ে যায়। মেয়েকে বুকের সাথে মিশে রাখে তরি। মা, ওই ফুপিটা আমার মতো সুন্দর দেখতে। তিহুর কথায় চমকে ওঠে তরি। এইটুকু মেয়ে সুন্দরও বোঝে আল্লাহ। মনে মনে মজা পায় তরি। তিহুর কাছে আরেকটু বিস্তারিত জানতে প্রশ্ন করল, আচ্ছা, তিহুমণির কাকে বেশি সুন্দর লাগে, মাকে নাকি ওই ফুপিকে? তিহুর মাকে বেশি সুন্দর লাগছে দেখতে। তরিও মিলি দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। ঠিক কতগুলো বছর পর আবারও দুই শোয়ের মিল হলো। এ যেন আকাশের চাঁদ পাওয়ার মতো ব্যাপার। মা ও ফুপুকে বড় বড় গোল গোল চোখ দিয়ে দেখছে তিহু। মায়ের চোখে পানি দেখে কাছে এগিয়ে এসে আধো আধো স্বরে ছোট্ট তিহু বলল, তিহুর মা কাঁদছে কেন? কে বুকু দিতে মাকে? মেয়ের কথায় কান্না মুখেও হেসে দেয় তরি ও মিলি। মিলি তিহুকে কোলে নিয়ে বলল, ওরে আমার টিহু সোনার বুঝি মায়ের জন্য মন পড়ছে? মিলির কথায় লজ্জায় কাঁধে মুখ লুকিয়ে রাখে তিহু। সন্ধ্যায় চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় বসে আছে তরি। রেবা সবার জন্য রং চা বানিয়েছে। দুধ চা বানাতে চাইলে কি ভেবে যেন আর বানায়নি। চায়ের কাপ ঠোঁটে স্পর্শ করাতেই সেখানে বাধা দেয় এক পুরুষালী হাত। আস্তে করে তরির হাত থেকে নিজের মুখের সামনে ধরে চা পান করল। স্বামীর কাজে হাসলো তরি। পেটে চিমটি কেটে বলল, কি ব্যাপার মাস্টারমশাই, আজ এত রঙিন মনে মনে রং লেগেছে বুঝি? তরির কথায় দুষ্টমির আভাস। নাফের নিজেও দুষ্টমি করে তরিকে বলল, সুন্দরী নারী এই সন্ধ্যায় বারান্দায় একা বসে আছে। তাকে দেখি তো মনের মাঝে হাজার প্রজাপতি উড়াউড়ি করছে। মন বলছে তাকে নিজে মন কুঠিরে বন্দি করে রাখ। সুন্দর যদি অনুমতি দেয় তাহলে এই গধূলির সন্ধ্যাকে সাক্ষী রেখে আমাদের তিহুর জন্য আরেকটি খেলার সাথে আনার ব্যবস্থা করি। কি বলো তুমি সুন্দরী? নাফেরের কথায় লজ্জায় কান গরম হয়ে যায় তরির। ভাগ্যিস দরজা বন্ধ আছে, এই লোকটা লাট সরাবার মাথা খেয়ে ফেলেছে, যখন তখন আমায় লজ্জায় ফেলে দেয়। তিহু আজ নতুন নীল রঙের বারবি জামা পরে ঘুরে বেড়াচ্ছে পুরো বাড়িতে। মিলি তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, টিহু আজ অপরিচিত ফুল সেজেছে বুঝি? ছোট্ট তিহু দৌড়ে এসে মিলির পাশে দাঁড়িয়ে বলল, ফুপি আমাকে সুন্দর লাগছে তাই না? মা বলতে তিহু দেখতে তার মায়ের মতো সুন্দর। তিহুর কথায় মিলির চোখের কোণে আবার জল এসে পড়ে। ইস, কতগুলো বছর সে তার মায়ের সাথে অভিমানে কথা বলেনি সে। কিন্তু এবার সব অভিমানের অবসান হবে ভাবতেই চোখে অশ্রু এসে ভিড় জমায় মিলির। কিন্তু এবার সেই অশ্রু বেদনার নয়, এই অশ্রু এক ফোঁটা শান্তির অশ্রু। রাতের খাবার শেষে মিলি বিছানা ঝাড়তে ঝাড়তে নিজের পুরাতন বইয়ের ভাঁজে চোখ যায়। ধীর পায়ে এগিয়ে বইগুলোকে স্পর্শ করে। বাংলা বইয়ের ভাঁজে হলুদ রং দেখতেই আগ্রহ জমে খুলে দেখার। শরীফের হাতের লেখা সে চিঠি ঢাকা যাওয়ার আগে দিন রাতে রেখে গিয়েছিল। মিলি ভুলেই বসেছিল সেই চিঠির কথা। নির্লিপ্তভাবে খাম থেকে চিঠি বের করে পড়ল মিলি। যদি কোনোদিন আমি না থাকি, তোর অভিমানের দেওয়াল যেন খুব উঁচু না হয়, বাতাস এলেও ভেঙে ফেলতে পারবে সে দেয়াল। তুই আলো, তুই চাইলে পৃথিবীটা আবার নরম হতে পারে। চিঠিটা পড়ে মিলির চোখে অশ্রু ভিড় করে। চোখের পানি মুছে চিঠি সহ শরীফের আরও অনেক স্মৃতি একসাথে এক ব্যাগের মধ্যে নিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে চলে যায় মিলি। চুলোয় এক এক করে সকল জিনিস পুড়িয়ে ফেলেছে। সবশেষে একটা পুতির মালা পুড়িয়ে ফেলতে নিলে কেউ হাত থেকে কেড়ে নেয়। পিছনে নীলা দাঁড়িয়ে আছে, দুই চোখ লাল টকটকে। মালা হাতে নিয়ে মলিন কণ্ঠে বলল, আমার ভাইয়ের শেষ স্মৃতিটুকু তোকে শেষ করতে দিতে পারলাম না বোন, তুই তোর আপাকে ক্ষমা করিস।
মিলি মলিন হাসল, নীলার হাত ধরে বলল, আমার কোনো পিছুটার নেই আপা। আমি এখন স্বামী সন্তান নিয়ে ভালো আছি। আমি আমার ছোট্ট মিহিরকে বুকে নিয়ে অনেক ভালো আছি আপা। আর মিহিরের আব্বু অনেক ভালো মানুষ। মিলির কথায় মুচকি হাসল নীলা। বহুদূর থেকে যেন কেউ বলছে, তুমি নীল মেঘের নিচে দাঁড়িয়ে থেকো, আমি 1000 বছর অপেক্ষা করতেও রাজি প্রিয়। কিছু জিনিস না পাওয়ার মাঝেও পাওয়া হয়ে যায়, আর সব ভালোবাসা যে পূর্ণতা পেতে নেই। কিছু কিছু মানুষ মৃত্যুর আগ পর্যন্ত আমাদের হৃদয়ে মনে থেকে যায় অমর হয়ে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি ভালো লাগলে অবশ্যই গল্পটিতে একটি লাইক, একটি কমেন্ট ও একটু শেয়ার করবেন। সেই সাথে আপনাদের কী ধরনের গল্প পছন্দ তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবারও নতুন কোনো গল্পে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।